মেয়েটা 11 বছর আগে নিজের অটিস্টিক ছেলেকে ফেলে চলে গিয়েছিল। তারপর হঠাৎ একদিন ফিরে এলো, যখন জানতে পারল ছেলেটার সম্পদের পরিমাণ 32 কোটি টাকারও বেশি। কিন্তু যেই না সে উকিল নিয়ে এসে মায়ের অধিকার দাবি করলো, আমার নাতিটা শান্ত গলায় শুধু বলল, ওনাকে বলতে দিন। সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমাদের উকিল পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর আমার মেয়ে, সে এমনভাবে হাসছিল যেন মামলা সে জিতেই গেছে। আমার নাম রওশন আরা। গত 11 বছর ধরে আমি আমার নাতি আরিয়ানকে একা মানুষ করেছি। আমার মেয়ে মেহরিন এক ভোরবেলায় ওকে আমার ঘরের দরজার সামনে রেখে চলে গিয়েছিল। সাথে ছিল একটা ছোট ব্যাগ, 3 সেট কাপড় আর একটা কাগজ। সেটা ওর জামার সাথে সেফটি পিন দিয়ে আটকানো ছিল। সেখানে লেখা ছিল, আমি আর পারছি না, তুমি ওকে সামলাও। আরিয়ানের তখন মাত্র 5 বছর বয়স। ও খুব কম কথা বলতো, কারো চোখের দিকে তাকাতো না। রাস্তায় মোটরসাইকেলের শব্দ হলেই 2 কান চেপে ধরে কাঁদত। জামার ট্যাগ একটু শক্ত হলেই সেটা ছিঁড়ে ফেলতে চাইতো। বাড়িতে কেউ জোরে কথা বলেই টেবিলের নিচে লুকিয়ে যেত। আর মেহরিন, সে সবসময় বলতো, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। একদিন আমি ওকে বলেছিলাম, মা হয়ে কেউ নিজের সন্তানকে ফেলে যায় না। সে ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল, তাহলে তুমি ওর মা হয়ে যাও। তারপর দরজা বন্ধ করে চলে গিয়েছিল। এরপর আর কোনো ঈদেই আসেনি। আরিয়ানের জন্মদিনে একটা ফোনও করেনি। ও জ্বরে পড়ে রাতের পর রাত কাঁপলেও খবর নেয়নি। স্কুলে যখন অন্য বাচ্চারা ওকে পাগল বলে ডাকতো, তখনও সে ছিল না। একবার এক ছেলে আরিয়ানের চশমা ভেঙে ফেলেছিল। উল্টো ক্লাস টিচার বলেছিলেন আরিয়ানি নাকি আগে সমস্যা করেছে। সেদিন ছেলেটা পুরো রাস্তা মাথা নিচু করে আমার হাত ধরে হাঁটছিল। আমি বুঝেছিলাম তার ছোট বুকের ভেতরে কত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু আমি ছিলাম, সবসময় ছিলাম। সকালে বাসার সামনে পিঠা বিক্রি করতাম, বিকেলে মানুষের বাসায় গিয়ে কাপড় ধুতাম। শিখে গিয়েছিলাম কিভাবে জামার ট্যাগ কেটে দিতে হয়, কিভাবে ভাত আর তরকারি আলাদা করে প্লেটে সাজাতে হয় যাতে একটার সাথে আরেকটা না লাগে, কিভাবে ওর সাথে নিচু গলায় কথা বলতে হয় যখন চারপাশের পৃথিবীটা ওর কাছে খুব ভারী হয়ে যেত। আরিয়ান বড় হতে লাগলো, চুপচাপ কিন্তু ভীষণ বুদ্ধিমান। 13 বছর বয়সে আমার পুরনো বাটন ফোনটা নিজে নিজেই খুলে ঠিক করেছিল। 14 বছর বয়সে একটা ফেসবুক পেজ খুলে দিল, যেখানে আমি যে পিঠা বানাতাম সেগুলোর অর্ডার নিত। 2 মাসের মধ্যে আশেপাশের অফিস, কোচিং সেন্টার, সব জায়গা থেকে অর্ডার আসতে শুরু করলো। আমি জীবনে প্রথমবার মনে করেছিলাম হয়তো আল্লাহ আমাদের দিকেও তাকিয়েছেন। তারপর 16 বছর বয়সে আরিয়ান একটা মোবাইল অ্যাপ বানালো, যেটা অটিস্টিক বাচ্চাদের দৈনন্দিন কাজ গুছিয়ে করতে সাহায্য করে। কথা না বলেও যেন তারা নিজেদের অনুভূতি বোঝাতে পারে। ঢাকার একটা বড় সফটওয়্যার কোম্পানি সেই অ্যাপ কিনে নিল, বাংলাদেশি টাকায় 32 কোটিরও বেশি। আমি সংখ্যাটা দেখে কেঁদে ফেলেছিলাম। আর আরিয়ান, সে শুধু চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তারপর নিজের হেডফোনটা একটু ঠিক করে আমাকে বলেছিল, নানু, এখন আর তোমাকে মানুষের বাসায় কাপড় ধুতে যেতে হবে না। আমার জীবনে শোনা সবচেয়ে সুন্দর বাক্য ছিল ওটা। আমরা ঢাকার বাইরে একটা ছোট শান্ত বাড়ি কিনলাম, বড়লোকি কিছু না। আরিয়ানের জন্য নরম আলোওয়ালা একটা ঘর, ছোট্ট একটা বাগান আর একটা রান্নাঘর, যেখানে আমি এখনো ওর পছন্দ মতো আলাদা করে ভাত পরিবেশন করি। আমি ভেবেছিলাম এবার হয়তো শান্তিতে বাঁচব। কিন্তু এক দুপুরে একটা সাদা গাড়ি এসে আমাদের বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে নামলো মেহরিন, যেন এই 11 বছরে কিছুই হয়নি। উঁচু হিল, দামি শাড়ি, চড়া মেকআপ, আর তার পাশে একজন উকিল, হাতে কালো ফাইল। সে আমাকে জড়িয়ে ধরেনি, আরিয়ানকে আদরও করেনি, শুধু চারপাশে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, মা, আমি আমার ছেলেকে নিতে এসেছি। আমার হাঁটু কেঁপে উঠল। আরিয়ান তখন ড্রয়িং রুমে নিজের চেনা জায়গায় বসেছিল, কোলে ট্যাব। সে মাথা তুলল না। মেহরিন এগিয়ে গিয়ে নরম গলায় বলল, বাবা, আমি তোমার মা। আরিয়ান ধীরে ধীরে চোখ তুলল, একবার তাকালো, তারপর শান্ত গলায় বলল, না, আপনি মেহরিন। মুহূর্তে ওর হাসিটা জমে গেল। উকিল ফাইল খুলে কাগজ বের করলেন। তারপর বললেন, মিসেস মেহরিন এখনও শিশুটির জৈবিক মা এবং আইনগত অভিভাবক। তিনি সন্তানের সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও কাস্টডির অধিকার দাবি করছেন। আমার বুকের ভেতর থেকে যেন বাতাস বের হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, সে তো ওকে ফেলে চলে গিয়েছিল। মেহরিন সঙ্গে সঙ্গে চোখে পানি এনে বলল, আমি তখন মানসিকভাবে অসুস্থ ছিলাম। মা আমার কাছ থেকে ছেলেকে দূরে সরিয়ে দিয়েছিল।
এখনও আমার ছেলের টাকা নিজের কাছে রাখতে চায়। আমি বোবা হয়ে গেলাম। 11 বছরের রাত জাগা, ডাক্তারের চেম্বার, স্কুলের অপমান, ঋণ, কান্না সবকিছুকে সে এক মুহূর্তে লোভ বানিয়ে দিল। 1 ঘন্টা পরে আমাদের উকিল ব্যারিস্টার তাহসিন এলেন। সব কাগজ পড়লেন, জন্ম সনদ দেখলেন। তারপর তার মুখের রং বদলে গেল। তিনি ধীরে বললেন, খালা, আমরা হয়তো কেসটা হেরে যেতে পারি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মানে? তিনি নিচু গলায় বললেন, আপনি কখনো অফিসিয়ালি কাস্টডি নেননি। বাস্তবে আপনি মানুষ করেছেন ঠিকই, কিন্তু আইনের চোখে। তিনি বাকিটা শেষ করলেন না। তার দরকারও ছিল না। মেহরিন তখন আমার ঘরে বসে এমনভাবে চা খাচ্ছিল যেন এই বাড়িটা তারই। তারপর ঠোঁটে হাসি টেনে বলল, আমি ঝামেলা চাই না মা, আমি শুধু ন্যায্য জিনিসটাই চাই। আরিয়ানের ভবিষ্যৎ সামলানোর জন্য ওর আসল মায়ের দরকার। আরিয়ান তখনও চুপ, অস্বাভাবিক রকম চুপ। আমার বুক ধরফর করতে লাগলো। আমি কাপা গলায় ডাকলাম, বাবা। সে ধীরে হাত তুলে আমাকে থামালো। তারপর খুব আস্তে করে নিজের হেডফোন খুলল। প্রথমবারের মতো সোজা তাকালো মেহরিনের দিকে। ওর চোখ দুটো তখন ভয়ঙ্কর ঠান্ডা। তারপর শান্ত গলায় বলল, ওনাকে বলতে দিন। মেহরিন হাসল। সে ভেবেছিল আরিয়ান ভেঙে পড়েছে। উকিলে হয়তো তাই ভেবেছিলেন। কিন্তু পরের মুহূর্তে আরিয়ান নিজের ট্যাবের স্ক্রিনে একটা বোতাম চাপল। স্ক্রিনে একটার পর একটা ফোল্ডার ভেসে উঠল। একটা অডিও ফোল্ডার ওপেন করলো এবং একটাও অডিও প্লে করলো। অডিওটা বাজতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। মেহরিনের মুখের রং মুহূর্তেই পাল্টে গেল। সে হঠাৎ চিৎকার করে উঠল, এটা এডিট করা, এটা মিথ্যা। কিন্তু তার নিজের কণ্ঠস্বরকে অস্বীকার করার উপায় ছিল না। অডিওটি আবার শোনা গেল, ও তো এমনিতেই অস্বাভাবিক। 2 দিন আদর করলে আমার পেছনে ঘুরবে, তারপর কোর্টে গিয়ে বলবো আমি ওকে ফেরত চাই। আমার হাত কাঁপতে লাগলো। আমি কোনোদিন ভাবিনি একটা মা নিজের সন্তান সম্পর্কে এভাবে কথা বলতে পারে। ব্যারিস্টার তাহসিন ধীরে চশমা খুললেন। তারপর গম্ভীর গলায় বললেন, এই রেকর্ডিং যদি ফরেনসিক পরীক্ষায় সত্যি প্রমাণিত হয়, তাহলে কেসটা আপনার জন্য খুব কঠিন হবে মিসেস মেহরিন। মেহরিন এবার সরাসরি আরিয়ানের দিকে তাকালো। তার চোখে তখন মায়া না, শুধু রাগ। তুমি আমাকে ফাঁসাচ্ছ? আরিয়ান শান্তভাবে বলল, আমি শুধু সত্যিটা দেখাচ্ছি। হঠাৎ সে উঠে দাঁড়ালো। আমি অবাক হয়ে গেলাম। আরিয়ান সাধারণত অপরিচিত মানুষের সামনে দাঁড়াতো না, চোখে চোখ রেখে কথাও বলতো না। কিন্তু আজ সে সম্পূর্ণ আলাদা। সে ধীরে ধীরে টেবিলের দিকে গেল। তারপর একটা নীল ফাইল বের করলো। এগুলো আমার মেডিকেল রিপোর্ট। মেহরিন বিরক্ত গলায় বলল, এসব দেখিয়ে কি হবে? আরিয়ান ফাইলটা ব্যারিস্টারের হাতে দিল। শেষ পাতাটা দেখুন। ব্যারিস্টার তাহসিন পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে গেলেন। তারপর অবিশ্বাস নিয়ে বললেন, তুমি এখন আইনগতভাবে প্রাপ্তবয়স্ক? আরিয়ান মাথা নাড়ল। 2 মাস আগে 18 হয়েছে। মেহরিনের মুখ শুকিয়ে গেল। সে যেন হঠাৎ কিছু বুঝতে পারল। ব্যারিস্টার এবার ঠান্ডা গলায় বললেন, তাহলে কাস্টডির মামলায় দাঁড়ায় না, কারণ উনি আর শিশু নন। মুহূর্তে মেহরিনের চোখ বড় হয়ে গেল। কি? আপনার ছেলে এখন নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে। আমি যেন নতুন করে শ্বাস নিলাম। এতক্ষণে বুঝলাম আরিয়ান সব জানত, সব হিসাব করে চুপ ছিল। মেহরিন এবার কাপা গলায় বলল, তাহলে সম্পত্তি? আরিয়ান ধীরে বলল, সব সম্পদ আমার নামে ট্রাস্টে রাখা। মানে? মানে আমি মারা গেলেও আপনি কিছু পাবেন না। মেহরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারপর চেঁচিয়ে উঠল, তুই আমাকে ঠকিয়েছিস। আরিয়ান শান্তভাবে বলল, না, আপনি দেরি করে ফেলেছেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি দেখলাম মেহরিনের হাত কাঁপছে। সে হয়তো প্রথমবার বুঝল যে ছেলেটাকে সে বোঝা ভেবেছিল, সেই ছেলে আজ তার নাগালের বাইরে চলে গেছে। হঠাৎ আরিয়ান আবার বলল, তবে একটা জিনিস আমি এখনো বুঝতে পারিনি। মেহরিন বিরক্ত হয়ে তাকালো। কি? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর খুব আস্তে বলল, আমি যখন জ্বরে কাঁপতাম তখন কি আপনার একটু মনে পড়তো না আমাকে? প্রশ্নটা শুনে আমার বুক ভেঙে গেল। কারণ কোটি টাকার মালিক হলেও সে ভেতরে এখন সেই ছোট্ট বাচ্চাটাই ছিল, যে শুধু তার মাকেই খুঁজত। মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বিরক্ত গলায় বলল, ড্রামা বন্ধ করো। আরিয়ানের চোখ দুটো নিভে গেল। আমি ঠিক সেই মুহূর্তে বুঝলাম আজ ওর ভেতরে সে যে আশাটুকু বেঁচেছিল সেটাও মরে গেল। সেদিন মেহরিন রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে বলেছিল, এই অপমানের দাম তোমাদের দিতে হবে। আমি ভয়ে কেঁপে উঠেছিলাম, কিন্তু আরিয়ান শুধু শান্ত গলায় বলেছিল, গেট লক করে দিও নানু। এরপরের কয়েকদিন অদ্ভুতভাবে শান্ত কেটেছিল, অতিরিক্ত শান্ত। আর আমি জানতাম
ঝড়ের আগে সবসময় এমনই হয়। চতুর্থ দিনের সকালে আমাদের বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় জমে গেল। ক্যামেরা, মাইক্রোফোন, চিৎকার। ম্যাডাম, আপনি কি সত্যি আপনার মেয়েকে ছেলের কাছ থেকে দূরে রেখেছিলেন? আরিয়ান কি মানসিকভাবে অসুস্থ? সম্পদের নিয়ন্ত্রণ এখন কার হাতে? আমার মাথা ঘুরতে লাগলো। আমি জীবনে এত ক্যামেরা একসাথে দেখিনি। পরে জানতে পারলাম মেহরিন নিজে মিডিয়ায় খবর ছড়িয়েছে। সে বিভিন্ন চ্যানেলে বলছে আমি নাকি ছোটবেলা থেকে আরিয়ানকে মায়ের বিরুদ্ধে ব্রেন ওয়াশ করেছি। একটা টক শোতে শো কেঁদে ফেলল। আমি শুধু আমার ছেলেকে ফিরে চাই। আমি টিভি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম ওর কান্না সত্যি না। কিন্তু সেদিন রাতে প্রথমবার আরিয়ানকে ভেঙে পড়তে দেখলাম। সে নিজের ঘরের কোনায় বসেছিল, সব লাইট বন্ধ, হেডফোনও পরা না। আমি ধীরে গিয়ে পাশে বসলাম। বাবা, সে ফিসফিস করে বলল, সবাই কেন আমাকে নিয়ে কথা বলে? আমার গলা আটকে গেল। সে আবার বলল, আমি তো শুধু শান্তিতেই থাকতে চেয়েছিলাম। আমি ওর মাথায় হাত রাখলাম। মানুষ টাকার গন্ধ পেলেই বদলে যায়। আরিয়ান চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, নানু, আমি যদি গরিবই থাকতাম তাহলে কি মা আসতো? প্রশ্নটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি মিথ্যা বলতে পারলাম না, শুধু ওকে জড়িয়ে ধরলাম। পরদিন সকালে ব্যারিস্টার তাহসিন আবার এলেন। তার মুখ গম্ভীর। তিনি বললেন, খালা, সমস্যা হয়েছে। আমার বুক ধক করে উঠল। কি হয়েছে? তিনি ধীরে একটা কাগজ বাড়িয়ে দিলেন। আমি পড়তে পারলাম না। তিনি নিজেই বললেন, মেহরিন আদালতে আবেদন করেছে যে আরিয়ান অটিজমের কারণে মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত না। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মানে মানে সে প্রমাণ করতে চায় যে আরিয়ান নিজের সম্পত্তি নিজে সামলাতে পারে না। আমি হতভম্ব হয়ে গেলাম। একটা মা নিজের সন্তানকে আদালতে অযোগ্য প্রমাণ করতে চাইছে শুধু টাকার জন্য। আমি কাপা গলায় বললাম, এখন কি হবে? ব্যারিস্টার তাহসিন কিছু বলার আগেই পেছন থেকে আরিয়ানের শান্ত গলা ভেসে এলো, কোর্টে যেতে হবে। আমরা দুজনেই তাকালাম। সে দরজার পাশে দাঁড়িয়েছিল, চোখে অদ্ভুত স্থিরতা। তারপর ধীরে বলল, এবার সবাই জানবে আসলে কে অক্ষম। কোর্টের দিনটা ছিল ভয়ঙ্কর গরম, কিন্তু আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়েছিল। আদালতের বাইরে সাংবাদিকদের ভিড়। কেউ আরিয়ানের ছবি তুলছে, কেউ ফিসফিস করে বলছে, এই ছেলেটাই সেই কোটিপতি অটিস্টিক প্রোগ্রামার। আমি দেখলাম আরিয়ান দুই কান একটু চেপে ধরল। অতিরিক্ত শব্দ ও এখনও সহ্য করতে পারে না। আমি সঙ্গে সঙ্গে ওর হাতে হেডফোনটা দিলাম। সে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ নানু। আমার বুকটা ভরে উঠল। এত বড় হয়ে গেছে, তবু ওর ভরসার জায়গাটা এখনও আমি। কোর্টরুমে ঢুকতে দেখি মেহরিন আগেই বসে আছে। আছে একদম সাদামাটা শাড়ি পরে এসেছে। মুখে কোনো ভারী মেকআপ নেই, যেন নিজেকে অসহায় মা প্রমাণ করার প্রস্তুতি। আমাদের দেখে সে চোখ নামিয়ে ফেলল, কিন্তু আমি জানতাম ওর চোখের পানির চেয়েও বিপজ্জনক তার লোভ। বিচারক আসতেই শুনানি শুরু হলো। মেহরিনের উকিল দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আরিয়ান একজন অটিস্টিক যুবক। তার মানসিক অবস্থা এমন নয় যে সে বিশাল সম্পদের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আমার বুক কেঁপে উঠল। লোকটা যেন আরিয়ানকে মানুষ না, একটা সমস্যা হিসেবে উপস্থাপন করছিল। উকিল আবার বললেন, যে সামাজিকভাবে বিচ্ছিন্ন, সাধারণ আচরণ করতে অক্ষম, সহজেই অন্যের প্রভাবে চলে যেতে পারে। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল, আমার নাতি তোমাদের সবার চেয়ে বুদ্ধিমান। কিন্তু আদালতে চুপ থাকতে হয়। তারপর বিচারক আরিয়ানের দিকে তাকালেন। তুমি কিছু বলতে চাও? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান ধীরে উঠে দাঁড়ালো। তার হাত কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম সে চাপের মধ্যে আছে, কিন্তু তার কণ্ঠস্বর স্থির। জি মাননীয় বিচারক, তুমি কি নিজের সম্পদের সিদ্ধান্ত নিজে নিতে পারো? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর বলল, আমি মানুষের চোখের দিকে কম তাকাই। জোরের শব্দে অস্বস্তি হয়। অনেক সময় একা থাকতে ভালো লাগে। পুরো কোর্টরুম নিশ্চুপ। সে আবার বলল, কিন্তু এগুলো আমাকে বোকা বানায় না। মুহূর্তে ফিসফাস শুরু হয়ে গেল। আরিয়ান এবার নিজের ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো। তারপর বিচারকের অনুমতি নিয়ে স্ক্রিন ঘুরিয়ে দিল। এটা আমার কোম্পানির আর্থিক রিপোর্ট। সে একটার পর একটা গ্রাফ দেখাতে লাগলো। ইনভেস্টমেন্ট, ট্যাক্স, ট্রাস্ট ফান্ড, সফটওয়্যার লাইসেন্স, সব হিসাব নিখুঁত। তারপর শান্ত গলায় বলল, গত ৮ মাসে আমার বিনিয়োগ থেকে আয় বেড়েছে ১৭%। আমি ৩ জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে কাজ করি। মেহরিনের উকিলের মুখ শুকিয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। আরিয়ান ধীরে বলল, এখন আমি একটা প্রশ্ন করতে চাই।
বিচারক মাথা নাড়লেন। সে সোজা তাকালো মেহরিনের দিকে। আপনি কি আমার জন্মদিন জানেন? মেহরিন থমকে গেল। পুরো কোর্টরুম চুপ। সে তোতলাতে লাগলো। অগস্টে? আরিয়ান শান্তভাবে বলল, না, ফেব্রুয়ারি। আমার চোখে পানি চলে এলো। আরিয়ান আবার বলল, আমার প্রিয় খাবার কি? মেহরিন চুপ। আমি ছোটবেলায় কোন খেলনাটা ছাড়া ঘুমাতাম না? চুপ। আমার প্রথম স্কুলের কি নাম ছিল? চুপ। তারপর আরিয়ান খুব আস্তে বলল, আপনি আমার ব্যাংক ব্যালেন্স জানেন, কিন্তু আমাকে জানেন না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বিচারকের চোখের দৃষ্টিও বদলে গেল। আর আমি বুঝলাম, আজ আমার নাতিটা শুধু নিজের জন্য না, পৃথিবীর সব ভিন্ন বাচ্চাদের জন্য লড়ছে। কোর্টের শুনানির পর পুরো দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়ল। সব চ্যানেলে আরিয়ানের ভিডিও, সব পত্রিকায় শিরোনাম, অটিস্টিক তরুণের সাহসী জবাব। মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখতে লাগলো, ছেলেটা অক্ষম না, অসাধারণ। প্রথমবার আমি দেখলাম মানুষ আরিয়ানকে করুণা না করে সম্মান দিচ্ছে। কিন্তু মেহরিন থামেনি, বরং ও আরো হিংস্র হয়ে উঠল। এক রাতে আমাদের বাড়ির সামনে কয়েকজন লোক এসে চিৎকার শুরু করলো, টাকা লুকিয়ে রেখেছে, মাকে বঞ্চিত করছে। আমি ভয়ে দরজা বন্ধ করে দিলাম। আরিয়ান তখন নিজের ঘরে বসেছিল, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। সে শুধু বলল, ওরা বেশিক্ষণ থাকবে না। আমি অবাক হলাম। তুই কিভাবে জানিস? সে ট্যাবের দিকে তাকিয়ে বলল, কারণ পুলিশ আসছে। 2 মিনিটের মধ্যে সত্যি সত্যি পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। লোকগুলো পালিয়ে গেল। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই পুলিশ ডাকলি? আরিয়ান মাথা নাড়ল। বাড়ির বাইরে ক্যামেরায় ওদের মুখ দেখে রিপোর্ট করেছি। আমি বুঝলাম, সে এখন আর আগের মতো অসহায় ছোট্ট ছেলেটা নেই। সে নিজেকে রক্ষা করতে শিখেছে। কিন্তু সেদিন রাতে একটা ঘটনা সবকিছু বদলে দিল। আমি ঘুম থেকে উঠে দেখি আরিয়ানের ঘরে লাইট জ্বলছে, দরজা আধ খোলা। ভেতরে ওকি দিতে দেখি সে মেঝেতে বসে কাঁদছে, নিঃশব্দে। আমার বুক ভেঙে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে বাবা? সে অনেকক্ষণ কিছু বলল না। তারপর কাপা গলায় বলল, আমি এত খারাপ কেন? আমার শরীর কেঁপে উঠল। এই কথা বলছিস কেন? সে চোখ মুছল। যদি আমি স্বাভাবিক হতাম, তাহলে হয়তো মা আমাকে ফেলে যেত না। আমি যেন ভেতর থেকে ছিঁড়ে গেলাম। 11 বছর পরেও সে এখনো নিজেকেই দোষ দেয়। আমি ওর মুখ 2 হাতে ধরে বললাম, শোন, তোর কোনো সমস্যা না, সমস্যা মানুষের মনে। আরিয়ান চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহ তোকে আলাদা বানিয়েছে, কম না। হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে। ছোটবেলায় সে কাউকে ছুতেও চাইতো না। আজ সে নিজে থেকে আমাকে জড়িয়ে ধরেছে। আমি বুঝলাম, আমার নাতিটা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। আর ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। রিসিভ করতে ওপাশে একটা মেয়ের গলা। আপনি কি আরিয়ানের নানু? জি, কে বলছেন? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আমি মেহরিনের পুরনো বন্ধু। আপনার জরুরি একটা সত্য জানা দরকার। আমার বুক ধক করে উঠল। কি সত্য? ওপাশের গলাটা কেঁপে উঠল। মেহরিন শুধু টাকার জন্য ফেরেনি, সে ভয় পেয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কিসের ভয়? মেয়েটা খুব আস্তে বলল, কারণ আরিয়ানের বাবার মৃত্যুর ঘটনাটা দুর্ঘটনা ছিল না। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল আমার। আমি কাপা গলায় বললাম, আপনি কি বলছেন? ওপাশের মেয়েটা ফিসফিস করে বলল, আমি বেশি সময় কথা বলতে পারবো না। মেহরিন যদি জানতে পারে আমি ফোন করেছি, তাহলে সমস্যা হবে। আমার বুক ধকপক করতে লাগলো। সোজা করে বলুন। সে গভীর শ্বাস নিল। 11 বছর আগে আরিয়ানের বাবা রাফি যেদিন মারা যায়, সেটা সাধারণ দুর্ঘটনা ছিল না। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। রাফি ছিল ভীষণ শান্ত ছেলে। আরিয়ানকে বুকের মধ্যে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। যখন সবাই বলতো এই বাচ্চা অস্বাভাবিক, তখন একমাত্র রাফি বলতো, আমার ছেলে অন্যরকম, ভুল না। তার মৃত্যুর খবর এসেছিল গভীর রাতে। বলা হয়েছিল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেছে। আমি কাপা গলায় বললাম, আপনি এতদিন পরে এসব বলছেন কেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, কারণ সেদিন আমি মেহরিনের মুখে একটা কথা শুনেছিলাম। কি কথা? মেয়েটা ধীরে বলল, রাফি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে মেহরিন বলেছিল, ও যদি না থাকে সবকিছু সহজ হয়ে যাবে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আপনার কাছে কোনো প্রমাণ আছে? পুরো প্রমাণ না, কিন্তু একটা ভিডিও আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কোথায়? আমি কাল দেখা করতে চাই। ফোন কেটে গেল। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। ফজরের আজানের সময় দেখি আরিয়ান বারান্দায় বসে আছে, চুপচাপ। আমি পাশে গিয়ে বসলাম। সে না তাকিয়েই বলল, নানু, তুমি কাঁদছো কেন? আমি চমকে গেলাম। আমি চোখ মুছলাম। কিছু না। আরিয়ান ধীরে বলল, তুমি মিথ্যা বলে তোমার ডান হাত কাঁপে। আমি স্তব্ধ হয়ে গেলাম।
ছেলেটা ছোটবেলা থেকে মানুষের ছোট ছোট পরিবর্তন ধরে ফেলতে পারত। আমি অনেকক্ষণ চুপ থেকে সব বললাম, ফোন কল, ভিডিও, রাফির মৃত্যুর সন্দেহ, সব। আরিয়ান একদম নড়ল না, শুধু চুপচাপ শুনল। তারপর খুব আস্তে বলল, আমি জানতাম। আমার বুক ধক করে উঠল। মানে? সে ধীরে মাথা তুলল। আব্বুর গাড়ির ব্রেক কাটা ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তুই এসব জানিস? আরিয়ান উঠে ঘরের ভেতর গেল। কিছুক্ষণ পরে একটা পুরনো টিনের বাক্স নিয়ে ফিরে এলো। বাক্সটা খুলতে দেখি পুরনো কাগজ, সংবাদপত্রের কাটিং, পুলিশ রিপোর্টের কপি আর একটা ছোট পেন ড্রাইভ। যে পেন ড্রাইভটা হাতে নিয়ে বলল, আমি 12 বছর বয়সে আব্বুর কেস খুঁজতে শুরু করি। আমার চোখ ভিজে উঠল। এই ছোট্ট ছেলেটা একা একা কত কিছু সহ্য করেছে। আরিয়ান শান্ত গলায় বলল, সেদিন দুর্ঘটনার আগে আব্বু একটা ফোন করেছিলেন। কাকে? আমাকে। আমার বুক কেঁপে উঠল। কি বলেছিল? আরিয়ানের ঠোঁট কাঁপল। অনেক কষ্টে বলল, বলেছিল, বাবা, যদি আমার কিছু হয়, নানুর কাছ থেকে কখনো দূরে যাস না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আর তখনই বাইরে একটা গাড়ির শব্দ হলো। আমরা দুজনেই তাকালাম। গেটের সামনে কালো গাড়ি। আর সেই গাড়ি থেকে নামলো মেহরিন। মেহরিনকে দেখে আমার বুক ধক করে উঠল। কিন্তু আজ তার চেহারা অন্যরকম। চোখের নিচে কালো দাগ, চুল এলোমেলো, মুখ সেই আত্মবিশ্বাসী হাসিটা নেই। সে গেট খুলে ভেতরে ঢুকতেই আরিয়ান শান্ত গলায় বলল, আপনি দেরি করে ফেলেছেন। মেহরিন থেমে গেল। তারপর কাপা গলায় বলল, তুমি তুমি কি জেনেছ? আরিয়ান উত্তর দিল না। সে শুধু টেবিলের উপর পেনড্রাইভটা রাখল। মেহরিনের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। আমি প্রথমবার তার চোখে সত্যিকারের ভয় দেখলাম। সে ফিসফিস করে বলল, কে দিয়েছে তোমাকে এগুলা? আরিয়ান ধীরে বলল, সত্যি লুকিয়ে থাকে না। মেহরিন হঠাৎ আমার দিকে ফিরল। মা, তুমি বুঝতে পারছো না, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমার গলা শক্ত হয়ে গেল। তাহলে কি করেছিলি? সে কাঁদতে শুরু করলো। সেদিন রাফির সাথে ঝগড়া হয়েছিল। ও বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে আর আরিয়ানকে নিয়ে যাবে। আমার বুক কেঁপে উঠল। মেহরিন কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু চেয়েছিলাম ও একটু ভয় পাক। আমি গাড়ির ব্রেক আলগা করেছিলাম, পুরো কাটেনি। আমার মাথা ঘুরে উঠল। এ আল্লাহ! মেহরিন মাটিতে বসে পড়ল। আমি ভাবিনি এমন হবে। আমি কাউকে মারতে চাইনি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। যে মেয়ে আমার পেটে জন্ম নিয়েছে, সে নিজের স্বামীর মৃত্যুর কারণ। আরিয়ান তখনও অদ্ভুত শান্ত। সে শুধু জিজ্ঞেস করল, তারপর আমাকে কেন ছেড়ে গিয়েছিলেন? মেহরিন মাথা নিচু করে কাঁদছিল। কারণ তোমাকে দেখলেই আমার অপরাধ মনে পড়ত। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের চোখে পানি চলে এলো, কিন্তু সে কাঁদল না। শুধু ধীরে বলল, তাহলে আমি কখনোই সমস্যা ছিলাম না। মেহরিন কিছু বলতে পারল না, কারণ এটাই সত্যি। সমস্যা ছিল তার ভেতরে। আরিয়ান টেবিল থেকে ফোন তুলে নিল। তারপর শান্ত গলায় বলল, আমি পুলিশকে কল করেছি। মেহরিন হঠাৎ চমকে উঠল। না, প্লিজ। সে আমার পা জড়িয়ে ধরল। মা, আমাকে বাঁচাও। আমার বুক ফেটে যাচ্ছিল, কারণ সে এখনো আমার মেয়ে। কিন্তু আমি ধীরে তার হাত সরিয়ে দিলাম। যেদিন তুই নিজের সন্তানকে ফেলে গিয়েছিলি, সেদিনই তোকে হারিয়েছি। মেহরিন ভেঙে পড়ল। দূরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছিল। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়েছিল। সকালের আলো তার মুখে পড়ছিল। আমি ধীরে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। সে আস্তে করে বলল, নানু। হুম? আমি কি খারাপ মানুষ? আমার চোখ ভিজে উঠল। আমি ওর মাথায় হাত রেখে বললাম, না বাবা, তুই সেই মানুষ যে কষ্ট পেয়ে অন্যায়ের মতো হয়নি। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে নিজের মাথাটা আমার কাঁধে রাখল, ছোটবেলায় যেভাবে রাখত। বাইরে পুলিশ মেহরিনকে নিয়ে যাচ্ছিল। আর ঘরের ভেতরে 11 বছর ধরে ভাঙা একটা শিশুর বুক থেকে প্রথমবারের মতো অপরাধবোধের ভার নেমে যাচ্ছিল। সমাপ্ত।